কথা শুনে তিন বান্ধবী একসাথে হেসে উঠল। ঠিক তখনই ঘুরে দেখা গেল রিদিকে। লাল শাড়ির কুচি দুহাতে সামলে পা টেনে টেনে অদ্ভুত ভঙ্গিতে হাঁটছে সে। তাকে দেখে মেয়েরা হাসতে হাসতে লুটোপুটি খেয়ে গেল। রিদি রেগে কিছু বলতে যেতে ওরা আবার হঠাৎ করে চুপ হয়ে গেল। আনিকা দৌড়ে গিয়ে তার শাড়ি ঠিক করে দিল। রিদি শাড়ি সামলাতে সামলাতে হাঁপিয়ে গেছে। এবার আহিয়া এগিয়ে এসে বলল, দোস্ত, তুই হিসাব পড়ছিস কেন? শাড়ির সাথে হিসাব পড়লে কেমন জানি লাগে। নীলা আর মিতু সায় দিল। আহিয়ার সাথে রিদি গাল ফুলিয়ে উত্তর দিল, আর আমি হিজাব না পরলে কেমন জানি লাগে, অস্বস্তি হয় কেমন। আহিয়া মুচকি হেসে তার কাছে গিয়ে ফিসফিস করে বলল, হিজাব খুলে দেখ, তোকে কত সুন্দর লাগছে জানিস। শাড়ির সাথে একেবারে অপূর্ব। শুধু এই হিসাবের জন্যই খাপছাড়া লাগছে। আনিকা সায় দিয়ে যোগ করলো, একদম ঠিক বলছে আহিয়া, বিশেষ করে যখন লাল শাড়ি পরিস তখন মারাত্মক লাগিস। আহিয়া আর আনিকা দুজনে মিলে রিদির হিজাবটা আস্তে আস্তে খুলে দিল। মুহূর্তেই কোমর ছোঁয়া চুলগুলো রেশমের মতো ঝরে পড়লো পিঠ জুড়ে। শাড়ির আঁচলটা গুছিয়ে দিয়ে আহিয়া মুগ্ধ হয়ে বলল, এখন একদম পারফেক্ট। যদি তোর ক্রাশ এখন তোকে দেখতো, নিশ্চিত হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়তো। আনিকা চোখ টিপে রিদিকে খোঁচা দিল। শুধু হার্ট অ্যাটাক না, হার্ট ব্লক হতো। রিদি রেগে গজগজ করতে লাগলো। চুপ কর তোরা, একদম বাজে কথা বলবি না। আচ্ছা হয়েছে, এবার চল ক্লাসে যাই, এরপর আবার অডিটোরিয়ামে যেতে হবে। নীলার কথায় তারা সবাই এগিয়ে গেল। রিদি এবার হঠাৎ নীলা আর আনিকার দিকে তাকিয়ে বলল, তোদেরও কিন্তু খুব সুন্দর লাগছে। নীলা গাঢ় পেঁয়াজ রঙের শাড়িতে আর আনিকা সাদা লাল পাড়ের শাড়িতে সত্যি নজর কাড়া লাগছিল। আনিকা একটু মন খারাপের ভঙ্গিতে বলল, তার সুন্দর লাগলেও বাকি, এই সৌন্দর্য দেখার জন্য তো একজন মানুষ নাই। কথায় সবাই মিলে হো হো করে হেসে উঠল। কারণ ঘুরে ফিরে এসে আনিকা সেই তার একই জায়গায় থামলো। এরপর নিজেদেরকে সামলে একসাথে তারা এগিয়ে গেল সামনের দিকে। কিন্তু ক্লাসের কাছাকাছি আসতেই তারা হঠাৎ থমকে গেল। কি হচ্ছে বুঝতে পারল না। চারিদিকে কেমন অদ্ভুত একটা চাপা গুঞ্জন। ছেলেমেয়েরা সবাই ভিড় করেছে ক্লাসরুমের সামনে, যেন কারোর জন্য অপেক্ষা করছে। রিদিকে দেখে ভিড় সরে গেল যাতে রিদি সহজে এগিয়ে যেতে পারে। অবাক চোখে এসে চারিপাশে দেখে আরো বেশি বিস্মিত হলো যখন দেখলো ছেলেরা একে একে তার হাতে লাল গোলাপ ধরিয়ে দিচ্ছে। একজন, দুজন, তিনজন, এভাবে ধীরে ধীরে যেন এক অদ্ভুত খেলা শুরু হলো। রিদি আর আনিকা, আহিয়া তো অবাক। আনিকা ফিসফিস করে বলল, দোস্ত, এটা কি হচ্ছে? তোকে তো মনে হচ্ছে কুইন বানাইছে এরা। নীলা বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, মনে তো হচ্ছে পুরো কলেজই তোর ফ্যান হয়ে গেছে। রিদি হকচকিয়ে চারিদিকে তাকিয়ে ক্লাসের দিকে এগিয়ে গেল। ক্লাসের ভিতরে ঢুকতেই এগিয়ে এলো তামিম। তার হাঁটার ভঙ্গিটাই ছিল আলাদা, রহস্যময়। দুহাত পিছনে রাখা, চোখে যেন অন্যরকম এক দৃঢ়তা। সোজা রিদির সামনে এসে থামলো। কয়েক সেকেন্ডে কিছু না বলে শুধু তাকিয়ে রইল তার দিকে। রিদি তা ভ্রু কুচকে নিচু স্বরে জিজ্ঞাসা করলো, তামিম, কি হচ্ছে এসব? তামিম একটু দ্বিধাবোধ করে, অতঃপর সাব্বিরের দিকে একবার তাকিয়ে স্পষ্ট করে বলে, রিদিতা, আমি এখন তোমায় কিছু বলতে চাই। কি? যদি তোমার আপত্তি থাকে বলো, আমি মেনে নেব। তবে একটা কথা, বন্ধুত্বটা ভাঙবে না প্লিজ। রিদির গলা কেঁপে উঠল। মানে? হঠাৎই তামিম তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। চারিদিকের ভিড় হাহাকার করে উঠল বিস্ময়ে। তামিম পেছন থেকে একগুচ্ছ লাল গোলাপ বাড়িয়ে ধরল রিদির দিকে। সবার চোখ তখন রিদি আর তামিমের উপর। তামিম চোখ বন্ধ করে নরম স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি রিদিতা, আই লাভ ইউ। রিদির চোখ ছানা বড়া হয়ে গেল। চারিপাশে ছেলেমেয়েরা ফিসফিস করছে, কিন্তু রিদির চোখ যেন স্থির হয়ে গেছে। সে তো এক মুহূর্তের জন্য কল্পনা করেনি তামিম তাকে কখনো পছন্দ করতে পারে, তাকে এভাবে প্রপোজ করতে পারে। সে তো তামিমকে নিয়ে ভাবেইনি কখনো। তার ঠোঁট শুকিয়ে এলো। এক শুকনো ঢোক গিলে সে কিছু বলতে নাই, কিন্তু তখনই একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর চারিপাশে নীরবতা ভেদ করে উঠল। আই লাভ ইউ টু। মুহূর্তে যেন বজ্রপাত হলো। তামিম তড়াক করে চোখ খুলে তাকালো, দেখলো আহাদ রাজা তার সামনে দাঁড়িয়ে আছে। বুকের উপর দুহাত দুটো ভাঁজ করা, চোখ দুটো যেন স্বয়ং অগ্নিশিখা। ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে একেবারে শিকারীর মতো। রিদির বুক ধড়ফড় করছে, শরীর জমে গেছে। তামিম ঘাড় কাত করে তাকালো রিদির দিকে। আহাদের কাঁধের আড়াল থেকে দেখা যাচ্ছে শুধু তার ভীত চোখ। আহাদের উপস্থিতি যেন তাকে আরো গুটিয়ে ফেলেছে। তামিমের হাত ঘেমে উঠল। তার নিজেরও বোঝা উচিত আহাদকে ভয় পাওয়ার মতো কোনো অন্যায় তো সে করেনি। তবু আহাদের চোখের সেই দৃষ্টি, সেই কর্তৃত্বপূর্ণ ভঙ্গি, অজান্তেই তার শরীর কাঁপতে শুরু করলো। গলাটা শুকিয়ে গিয়ে কাঁপা স্বরে বলল, আহাদ ভাই, আপনি? আহাদ দাঁত কটমট করে। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন তামিমের বুকের ভেতরে ঢুকে যাচ্ছে। আহাদ দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, ইয়েস, আমি।
চারিপাশে এক নিস্তব্ধতা, সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে এই দৃশ্যের দিকে। চারিপাশে বাতাস যেন ভারী হয়ে উঠল। যেহেতু ভার্সিটিতে অনেক বড় আকারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই শহরের সকল প্রভাবশালী নেতা মন্ত্রীদেরও আমন্ত্রণ করা হয়েছে। তেমনি আমন্ত্রিত ছিল আমজাদ মীর, আশফাক মীর ও আহাদ তার সাথে এসেছে। প্রশাসন তাদের সম্মানিত করার জন্য স্টেজে তুলে এনেছিল। বক্তৃতা কেবলই শুরু হয়েছে, এরই মধ্যে শাওন এসে আহাদের কানে কানে খবর পৌঁছায় তামিমের পরিকল্পিত পরিকল্পনা। ঝড়ের বেগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আহাদ। মুহূর্তের মধ্যেই তার মুখের রং বদলে গেল, শরীরের রক্ত যেন টকবক করে ফুটে উঠেছে। বাদামি চোখ রক্তবর্ণ ধারণ করেছে, কপালের শিরা ধপধপ করছে। এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে বিজ্ঞান বিভাগের দিকে এগিয়ে যায়। শাহিন, নাদিম আর শাওন একে অপরের মুখের দিকে তাকায়। অজানা ভয় ও আশঙ্কায় তাদের হাঁটু কাঁপছে। তবুও তারা আহাদের পিছনে দৌড়ে যায়, আর এসেই সেই অপ্রত্যাশিত মুহূর্ত চোখে পড়ে। তামিম নিচে হাঁটু গেড়ে বসে হৃদিকে প্রপোজ করছে, আর এটা যেন আগুনে ঘি ঢালার মতো আহাদের উপর প্রভাব ফেলেছে। এই মুহূর্তে সে হৃদিকে তার প্রশস্ত দেহের আড়ালে রেখে তামিমের সামনে দাঁড়িয়ে আছে। আহাদের পিছনে থাকা হৃদির বুক ধরফর করে কাঁপছে। আনিকা, আহিয়া, নীলা হৃদিকে ধরে হৃদির একপাশে দাঁড়িয়ে আছে। আহাদ কর্কশ্বরে গর্জে ওঠে। কিরে চুপ করে আছিস কেন? কিছু বল। তামিম হকচকে ধরফর করে উঠে দাঁড়ালো। চারিদিকে একবার তাকিয়ে শুকনো একটা ঢোক গিলে আবারও মাথা নিচু করে রাখলো। আহাদ এক কদম এগিয়ে গেল তার দিকে। তার শক্ত করা মুষ্টিবদ্ধ হাত খুলে গেল নিজ গতিতে। হঠাৎ তার মুখের ভঙ্গি অন্যরকম হয়ে গেল। মুখে অদ্ভুত হাসি ফুটিয়ে তামিমের কাঁধে এক হাত রাখলো। এতে তামিম একটু কেঁপে উঠল। আহাদ তামিমের হাতে থাকা ফুলের দিকে তাকিয়ে নাটুকে ভঙ্গিতে বলল, প্রপোজ করলে ফুলও দিতে হয়, তুই দিলি না কেন? আমি তো আই লাভ ইউ বললাম, অথচ তুই খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। নাকি মতিগতি বদলে গেছে তোর? দেখ, এটা ঠিক না, আমি কিন্তু কষ্ট পেয়েছি। আহাদকে প্রথমে দেখে সবাই যতটা ভয় পেয়েছে, এখন তার নাটুকে ভঙ্গি আর কথা শুনে মুখ টিপে হাসছে সবাই। শুধু শাহিন, নাদিম আর শাওন চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ তারা জানে আহাদের এই শান্ত স্বরের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝড়। আহাদ তামিমের হাত থেকে ফুলগুলো নিজের হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। এরপর নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকে মুখ বাঁকিয়ে বলল, নাইস। এক মুহূর্ত নীরবতার পর আবারও বলল, বাট আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন। তার কথায় তামিম একটু ভ্রু উঁচিয়ে জানতে চাইল কি। চারিপাশে সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে তাদের দিকেই। আহাদ আরেক ধাপ এগিয়ে এসে কণ্ঠ নিচু করে তামিমের কানের কাছে মুখটা নিয়ে হিসিস করে বলল, তো সাহস কি করে হলো আহাদ রাজার প্রেয়সীকে প্রপোজ করার মতো এত বড় দুঃসাহস দেখানোর? আমি ভাবছি তোর কলিজাটা কত বড় যে তুই এই স্পর্ধা দেখালি। তামিম আহাদের কথা শুনে একটা শুকনো ঢোক গিলল। এতটুকু সে বুঝতে পেরেছে যে আহাদ হৃদিকে পছন্দ করে কিংবা ভালোবাসে, আর সে আহাদের ভালোবাসার মাঝখানে এসে পড়েছে। এতটা নির্বোধ তো সে নয় যে এই কথার মানে বুঝতে পারবে না। আহাদ এবার একটু দূরে সরে গিয়ে হালকা চিৎকারের ভঙ্গিতে বলল, যেহেতু তোর কলিজাটা এতই বড়, এতই প্রশস্ত, একটা কাজ করি, কেটে টুকরো টুকরো করে সবাইকে ভাগ করে দিই, কি বলিস? তার এই কথায় সবাই কেঁপে উঠল, কেউ নড়ছে না। আহাদকে এই মুহূর্তে বোঝা দুষ্কর, কারণ আহাদের মুখভঙ্গি একবার নরম হয় তো মুহূর্তে আবার অগ্নিরাভা হয়ে ওঠে। তামিম মাথা নিচু করে রেখে অপরাধীর ন্যায় নিচু স্বরে বলল, সরি ভাই, আমি জানতাম না যে আপনি রিধিকে। জাস্ট শাট আপ। গর্জে উঠে আহাদ। তার গর্জনে দেয়াল পর্যন্ত কেঁপে উঠল। তামিম আর কিছু বলতে পারল না, শুধু মাথা নত করে আছে। আহাদ কর্কশ্বরে আবারও চেঁচিয়ে উঠে আঙ্গুল নেড়ে বলল, যদি তোর কলিজার সত্য সব ঠিকঠাক রাখতে চাস, এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, কুইক। তামিম অপমান আর অসহায়ত্বের ভারে পা টেনে ঘুরে বেরিয়ে যেতে নেয়। তবে হৃদির পাশে এসে তার পা থেমে যায়। তার বুকটা কেমন চিনচিন করে ব্যথা করছে। সে তো সত্যি সত্যি হৃদিকে ভালোবাসে, অথচ আহাদের ক্ষমতার কাছে সে হেরে গেছে। নিজের ভালোবাসার কথাটা জানাতে সে এখন অপমানিত হয়ে ফিরে যেতে হচ্ছে। তার থেকে তো ভালো ছিল নিজের ভালোবাসা প্রকাশ না করা। নিজের উপর খুব রাগ হচ্ছে, কেন যে সাব্বিরের কথা শুনতে গেল। এখন কি হৃদি তার সাথে বন্ধুত্ব শেষ করে দিবে, নাকি না অন্য কোনো প্রশ্ন আসে না। কারণ রীতি এখন আহাদ রাজার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ, সেখানে অন্য কোনো প্রশ্ন থাকাটাও তার জন্য বিলাসিতা। সে শেষবারের মতো চোখ তুলে তাকায় হৃদির দিকে, কিন্তু হৃদি চোখ নামিয়ে রেখেছে, একবারও তার দিকে ফিরে তাকালো না। হয়তো এটাই হওয়ার ছিল। সে একটা ব্যথাতুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে দ্রুত বাইরে বেরিয়ে যায়, বুকে এক চাপা যন্ত্রণা নিয়ে। আহাদ এবার ধীরে ধীরে ঘুরে তাকালো শাহিনদের দিকে। চোখে কেমন কঠোরতা, মুখ শক্ত কাঠের মতো হয়ে আছে। বাহাতের উল্টো পিঠ দ্বারা নাকটা ঘষে নিয়ে গর্জে উঠল, শাহিন, নাদিম, 2 মিনিট। 2 মিনিটের মধ্যে আমি ক্লাসরুম ফাঁকা চাই, রাইট নাও। তার হুকুমের সাথে সাথে নাদিম, শাহিন, শাওন নড়ে চড়ে ওঠে। সবাই হুড়মুড় করে বেরিয়ে গেল। 2 মিনিটের মাথায় পুরো ক্লাসরুম ফাঁকা হয়ে গেল। শুধু আহিয়া, আনিকা, নীলা আর হৃদি দরজার কাছাকাছি দাঁড়িয়ে আছে গুটিসুটি মেরে। আহাদ সেদিকে একবার তাকিয়ে হুঙ্কার ছাড়ে, তোরা দাঁড়িয়ে আছিস কেন?
আহিয়া কেঁপে ওঠে, রিদি তার হাত শক্ত করে ধরে, এরপর চারজনে বেরিয়ে যেতে উদ্যত হয়। তখনই রিদি এক হ্যাঁচকা টানে থেমে যায়, সাথে আহিয়াও। তাকিয়ে দেখে আহাদ রিদির ডান হাত শক্ত করে ধরে রেখেছে। রিদির দিকে জ্বলন্ত দৃষ্টি ছুড়ে দিয়ে বলে, তোমাকে যেতে বলিনি। আহিয়ার দিকে তাকাতেই দেখলো আহিয়া চোখ বড় বড় করে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। আহাদ কোনো পরোয়া করল না, বরং বিরক্ত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল। ওর হাত ছাড় আহি। আহিয়াও এতটা নির্বোধ না যে তার সিংহের মতো ভাইয়ের হাতে বান্ধবীকে রেখে যাবে। আহিয়া রিদির হাত টেনে বলল, কেন? কারণ আমি বলেছি। সেটাই তো, তুমি কেন বলেছো? আহি, থাপ্পড়ায় তোর চেহারা নকশা পাল্টাই দিব। তোর এত বড় সাহস, তুই আমাকে প্রশ্ন করছিস? আহিয়া এবার ভয়ে রিদির হাত ছেড়ে দিল। রিদির অন্য হাত তখনও আহাদের মুঠোয় বন্দি। আনিকা তো সবকিছুই জানে, তাই সে আহিয়াকে সামলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তখনই তাদের মুখের উপর ঠাস করে ক্লাসরুমের দরজাটা বন্ধ হয়ে যায়। সেই শব্দ প্রতিধ্বনিত হয় পুরো করিডোর জুড়ে। ভিতরে কি হচ্ছে তারা জানে না, কেমন আনচান আনচান করছে তাদের মন। কৌতূহল চাপতে না পেরে আনিকা আর আহিয়া দরজায় কান পাতার পরিকল্পনা করে, তবে তাদের সামনে গার্ডরা এসে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। তাদেরকে দেখে শাহিন এগিয়ে এসে আনিকাকে বলে, অন্যের পার্সোনাল মুহূর্তে আড়ি পাততে নেই, এতটুকু নলেজ অন্তত থাকা উচিত। এভাবে কান পাতা ঠিক না, সরে যান এখান থেকে। আনিকা শাহিনের উপর খেকিয়ে ওঠে, আমরা রীতিকে না নিয়ে কোথাও যাব না, আর আমাদের যা ইচ্ছা আমরা তাই করব, তাতে আপনার কি? দেখুন মিস, ভালোই ভালোই গেলে ভালো, আর না গেলে আরও ভালো। মানে কি করবেন আপনি? আহিয়া নীলা একে অপরের দিকে তাকালো। শাহিন একবার নাদিমের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিল। এরপর এক কদম এগিয়ে এসে আনিকার দিকে একটু ঝুঁকে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করব, তার জন্য যা যা করতে হয় সেটাই করব, বাকিটা আপনি বোঝেন। আনিকার বেশি কিছু বলল না, শুধু বিরক্তিতে কপাল গুছিয়ে নিল। অতঃপর বাধ্য হয়ে তারা সেখান থেকে বেরিয়ে চলে গেল। আহাদ চোখ বন্ধ করে মাথা তুলে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভিতর জমে থাকা অগ্নিলাভা ক্রোধটাকে দমিয়ে রাখতে চেষ্টা করছে, অথচ তার চোখে দৃষ্টি বলছে অন্য কথা। ধীরে ধীরে সে রিদির হাত ছেড়ে দিয়ে এক কদম পিছিয়ে দাঁড়ালো। এক হাত বুকে ভাঁজ করে, অন্য হাত চিবুকে ঠেকিয়ে দু আঙ্গুল দিয়ে স্লাইস করতে করতে মনোযোগ দিল তার সামনে দাঁড়িয়ে থাকা প্রেয়সীর দিকে। তার গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত সেই চোখের ধারালো দৃষ্টির সাথে দৃষ্টি মিলল রিদির ভীত চোখের। আহাদের সেই দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যে রিদি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। দ্রুত দৃষ্টি নামিয়ে নিল নিচের দিকে। আহাদ এই প্রথমবার সরাসরি খুব কাছে থেকে তার প্রেয়সীকে শাড়ি পরিহিত অবস্থায় দেখছে, তাও আবার সেই লাল শাড়ি। অথচ এই লাল শাড়ি পরা প্রেয়সীর একটা ছবি তার জীবনটাকে এলোমেলো করে রেখেছে, আর আজ সেই একই দৃশ্য তার চোখের সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝে গেল তার এলোমেলো জীবনটা আজ আবার ধ্বংসস্তূপে পরিণত হবে। নিজেকে কি করে সামলাতে হবে বুঝতে পারল না। পা থেকে মাথা পর্যন্ত গভীর দৃষ্টিতে পরখ করতে লাগলো রিদিকে। মনে হলো যেন তার সামনে কোনো হুড়পড়ি দাঁড়িয়ে আছে, অথচ সেই পরি তার কাছে নিষিদ্ধ, যাকে স্পর্শ করা বারণ। বুকের ভেতরে হঠাৎ করে অকারণে এক তীব্র যন্ত্রণা অনুভব করলো। রিদি না তাকিয়েও বুঝতে পারলো আহাদের দৃষ্টি তার উপর গেঁথে আছে। তার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি হলো, তাই সেই শাড়ির আঁচলটা তুলে নিয়ে মাথায় টেনে দিল। মাথায় লাল শাড়ির আঁচল পড়তেই তার গালের আভা লাল হয়ে গেল। এতে আরও মোহনীয় হয়ে উঠল তার রূপ। আহাদ সেদিকে তাকে একটু তৃষ্ণার্ত ঢোক গেলে দু কদম পিছিয়ে গেল। হঠাৎ করে সে এক বেঞ্চে সজোরে লাথি মারল। কাঠের সেই শব্দে পুরো কক্ষে প্রতিধ্বনিত হলো। ভয়ে রিদির কোমল দেহখানা কেঁপে উঠল। চোখ বন্ধ করে নিল অজানা আশঙ্কায়। মুহূর্তে আহাদ রিদির সামনে এসে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে হুঙ্কার ছাড়ল, এই আল্লাহর বান্দি, এই তাকাও আমার দিকে। রিদি কেঁপে উঠে ভয়ে ভয়ে দৃষ্টি মেলল আহাদের চোখে। আহাদ হাত নেড়ে ইশারা করে কর্কশ কণ্ঠে বলল, এভাবে লালমরিচ সেজে ভার্সিটিতে আসতে কে বলেছে? হ্যাঁ, আল্লাহর দুনিয়া কি আর কোনো রঙের শাড়ি ছিল না? এক মুহূর্ত নীরবতার পর রিদি ঠোঁট শক্ত করে আবারও বলল, আর তাছাড়া আমি লালমরিচ সেজে আসি আর ঝালমরিচ সেজে আসি, তাতে আপনার কি? আমার যখন যেভাবে ইচ্ছা আমি সেভাবেই আসব। কি করবেন আপনি? আহাদের দিকে তাকিয়ে কথাটা বলল রিদি। এই কথায় আহাদ আরও ক্ষিপ্ত হয়ে গেল। আহাদ এবার আরও এক ধাপ এগিয়ে আসে রিদির দিকে। এতে রিদি পিছিয়ে যায়, তার পিঠ গিয়ে ঠেকে দেয়ালের সাথে। আহাদ কাছে এসে ঠোঁট বাঁকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে গর্জে উঠল, আমার কি? হ্যাঁ, কি করব আমি? কথাটা শেষ করতে না করতেই হঠাৎ রিদির দিকে ঝুঁকে দাঁতে দাঁত পিষে বলল, একটা কথা ভালো করে মগজে বসিয়ে নে, জানো, আমার অনুমতি ছাড়া যদি আর কখনো লাল শাড়ি পরেছিস, তাহলে তোর এই লাল শাড়ি আমি সাদা কাফনের কাপড়ে পরিণত করব। তার এই কথায় রিদির বুক ধরফর করে কেঁপে উঠল। আহাদের আগুন ঝরা চোখের দিকে তাকিয়ে দেয়ালের সাথে সেটে গেল।
আহাদ সেটে যাওয়া হৃদির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দু আঙ্গুল দিয়ে কপালে চেপে ধরল, যেন নিজের ভেতরে অগ্নিকে ঠান্ডা করতে চাইল। অতঃপর একটু সরে এসে ফোন বের করে শাহিনকে কল করলো। কিছুক্ষণের মধ্যে শাহিন এসে হাজির হলো, হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। কোনো কথা না বলে ব্যাগটা আহাদের হাতে দিয়ে আবারও বেরিয়ে গেল। আহাদ ব্যাগটা হৃদির দিকে বাড়িয়ে দিয়ে নির্লিপ্ত স্বরে বলল, এটা পরে নাও, কুইক। কি এটা? হৃদি কাপা কাপা হাতে ব্যাগের ভেতর থেকে হাত বাড়িয়ে বের করতে দেখে কালো একটা বোরকা। কপাল কুঁচকে তাকালো আহাদের দিকে। আহাদ তাকে তাকিয়ে থাকতে দেখে কর্কশ কণ্ঠে ঝাঁঝিয়ে উঠল, কি দাঁড়িয়ে আছো কেন? আমি কি বলেছি শুনতে পাওনি? নাকি অন্য ব্যবস্থা করতে হবে? হৃদি দুটো নজর সরিয়ে নেয়। এরপর চুলগুলো ক্লিপ দিয়ে আটকে নিয়ে শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে নেয়। বোরখা হাতে নিয়ে দ্রুত বোরখা পরে নিল। এরপর মাথায় হিজাবটাকেও ভালো করে পেঁচিয়ে নেয়। আহাদ তার দিকে তাকিয়ে থেকে ঠান্ডা স্বরে বলল, এবার ঠিক আছে। হৃদির ঠোঁটজোড়া অভিমানে ফুলে গেছে। কত কষ্ট করে সে শাড়ির সামনে এ পর্যন্ত এসেছে, কত কষ্টে সাজুগুজু করেছে, আর এখন কিনা কালো বোরখা পরে থাকতে হবে তাকে। তার চোখ জোড়া ছলছল করছে। সে মনে মনে স্থির করলো আর এক মুহূর্ত সে এখানে থাকবে না, এখনই বাড়ি ফিরে যাবে। দরজার দিকে পা বাড়াতে পেছন থেকে আহাদ প্রশ্ন করে, কোথায় যাচ্ছ? তার গলা কাঁপছে, স্পষ্ট বোঝা গেল অভিমান জমেছে তার মনে। তবে আহাদেরও কিছু করার নেই। এভাবে লাল শাড়ি পরে তার প্রেয়সী তার সামনে ঘুরে বেড়ালে বড় কোনো অঘটন ঘটে যেতে পারে, তাই তো এসব করতে বাধ্য হয়েছে সে। আহাদ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর নরম স্বরে বলল, ঠিক আছে যাও, শাহিন তোমাকে পৌঁছে দিয়ে আসবে। আমি যেতে পারবো না, এখানে থাকাটা আমার জরুরি। কাউকেই যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আহাদ এবার কণ্ঠ দৃঢ় করলো, দাঁত পিষে বলল, আমি যখন বলেছি শাহিন সাথে যাবে, তার মানে যাবে। আন্ডারস্ট্যান্ড? যদি বুঝতে পারলো আর উপেক্ষা করেও কোনো লাভ নেই, তাই শুধু মাথা নাড়ালো। আহাদ সেদিকে তাকিয়ে হালকা হেসে বলল, গুড। এই বলে সে শাহিনকে আবারও কল করলো। কয়েক মিনিটের মধ্যেই শাহিন এসে হৃদিকে নিয়ে বেরিয়ে গেল। দরজার বাইরে হারিয়ে যাওয়া প্রেয়সীর পিছনে কিছুক্ষণ তাকিয়ে রইল আহাদ। বুকের উপর হাত রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, যেন একটা ভয়াবহ অঘটন এড়াতে পেরেছে। অতঃপর গম্ভীর মুখে আবার স্টেজের দিকে এগিয়ে গেল। হৃদি একরাশ রাগ, অভিমান আর অস্বস্তি বুকে নিয়ে বাসায় ফিরে আসে। নিজের উপরই তার এখন রাগ হচ্ছে। মনে মনে ভাবলো তার যাওয়াই উচিত হয়নি। নিজেকে এখন দোষারোপ করছে সে। আসার আগে আনিকা আহিয়াদের সাথেও দেখা করেনি। আর তাছাড়া লাল শাড়ি পরলে আহাদের সমস্যা কোথায় বুঝতে পারলো না। একদিকে নিজের উপর অভিমান, অন্যদিকে অকারণ রাগ, আর হাজারো প্রশ্ন নিয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে একাধারে কলিং বেল চেপে যাচ্ছে, যেন সব রাগ ক্ষোভ সব কলিং বেলের উপর ছাড়ছে। ভেতর থেকে ঈশানীর চেঁচানো কণ্ঠ ভেসে এলো, এই কে বেল বাজাইতেছে এভাবে? বলতে বলতেই দরজাটা খুলে দিল। কিন্তু দরজা খুলে ঈশানী থমকে দাঁড়ালো, চোখ কপালে উঠল বিস্ময়ে। কারণ যে রিদিকে সে সাজিয়ে গুজিয়ে লাল শাড়ি পরে পাঠিয়েছিল, সে রিদি এখন কালো বোরখা পরে তার সামনে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ অন্যরকম এক রূপে। মুখ গোমরা, ঠোঁট ফুলিয়ে রেখেছে, গাল দুটো লালচে হয়ে আছে। কপাল কুঁচকে ঈশানী জিজ্ঞাসা করলো, কি রে, কি হইছে তোর? তুই না শাড়ি পরে গেছিলি, তাহলে এভাবে কি হইছে? হ্যাঁ? রিদি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিরক্ত গলায় বলল, ঘোড়ার ডিম। বলেই ধপধপ শব্দ তুলে ভেতরে ঢুকে জুতাগুলো খুলে এমনভাবে ছুঁড়ে ফেললো যেন জুতাও অপরাধী। হিজাব খুলতে খুলতে আচমকায় থেমে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমে সোফায় বসে আছেন তার বাবা। চিরচেনা সেই মুখ, ঠোঁটে পরিচিত উষ্ণ হাসি। হৃদির বুক কেঁপে উঠল, অস্ফুট স্বরে বের হয়ে এলো, আব্বু। তার বাবা হালকা হেসে মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম আম্মাজান, কি হয়েছে আপনার? এত রাগ কিসের? ওয়ালাইকুম আসসালাম। তুমি কখন আসলা? তারেক রায়ান হালকা হাসলেন। হৃদি তার চোখের কোণ ছলছল করছে, আবেগে গলা ভারী হয়ে গেছে। বাবাকে এতদিন পর হঠাৎ সামনে দেখে ভিতরে সব বাঁধ ভেঙে গেল। চোখের পানি টপটপ করে গড়িয়ে পড়ল গাল বেয়ে। তারেক রায়ান উঠে এসে মেয়েকে বুকের মধ্যে টেনে নিলেন। কপালে আলতো চুমু খেয়ে নরম গলায় বললেন, আহা, কান্না করছো কেন মা? হৃদি ফুপিয়ে কেঁদে উঠল, কিন্তু কান্নার কারণটা আজকের ঘটনা নাকি তার বাবা নিজেও বুঝতে পারল না। তার গলা বাষ্পে ভরে গেছে, ঠিকমতো কথা বের হয় না। অবশেষে কাপা কণ্ঠে বলে উঠল, এতদিন পরে মনে পড়লো তোমার আমাদের কথা। আমাকে নিতেও আসলে না, দেখতে আসলে না, এখন হঠাৎ কি মনে করে আসলা? তারেক রায়ান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, চোখে একরাশ মায়া। ঈশানী সোফায় বসে সেদিকে তাকিয়ে তাচ্ছিল্য মেশানো গলায় বলে উঠল, তোর এসব ভণ্ডামির কথাবার্তা বাদ দে। আব্বু তো সেদিনও বলেছিল তোকে নিয়ে আসবে। আব্বু তো সেদিনও বলেছিল তোকে নিতে আসবে, তুই নিজেই না বলি এখন যাবি না। সামনে ইনকোর্স আছে, এখন আবার উল্টাপাল্টা বলতেছিস কেন? হৃদি রাগে চোখ বড় বড় করে তাকালো বোনের দিকে, কিন্তু কিছু বুঝলো না। তারেক রায়ান মৃদু হাসলেন, যেন দুই মেয়ের টানা পোড়ানে ক্লান্ত হয়ে পড়েছেন। দৃঢ় স্বরে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তো এসেছি তোমাদের নিতে। এখন এসব নিয়ে ঝগড়াঝাটির কোনো দরকার নেই।
তিনি এবার হৃদির দিকে তাকালেন, ভ্রু কুচকে জিজ্ঞাসা করলেন, তোমার বুবু বলেছিল তোমাদের ভার্সিটিতে নাকি অনুষ্ঠান আছে, তাহলে এত তাড়াতাড়ি চলে এলে যে? হৃদি চোখ নামিয়ে ঠোঁট কামড়ে বলল, এমনি ভালো লাগছিল না। আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। ঈশানী ভ্রু কুচকে গভীর দৃষ্টিতে বোনের দিকে তাকালো। সে ভালো করেই বুঝতে পারছে কিছু একটা ঘটেছে, কিন্তু বাবার সামনে কিছুই বলল না, কারণ তাহলে আবার বাবার প্রশ্নের মুখে পড়তে হবে হৃদিকে। হৃদি এক ঝলক ঈশানীর দিকে তাকিয়ে মাথা নিচু করে নিজের রুমে চলে গেল। বোরকা হিজাব খুলতে খুলতে ফুসফুস করে বলল, উফ, এই আহাত রাজা আমার জীবনটা কইরা দিছে ভাজা ভাজা। একটু কিছু হইলেই দেয় সাজা, তার হাত থেকে কেউ আমারে বাঁচা। এ বলতে বলতে বোরখা হিজাব খুলে ছুঁড়ে মারল আলনায়। এরপর ধপাস করে বিছানায় বুঁদ হয়ে পড়ে মুখটা বালিশে গুজে দিল। বুক ফেটে কান্না বেরিয়ে এলো, চাপা কান্না হলেও এত গভীর যে তার ভিতরে সব অভিমান, কষ্ট আর রাগ যেন বেরিয়ে আসতে চাইছে। তার বুকের ব্যথা কিছুতেই হালকা হলো না, যেন আহাদ নামের এক ঝড় তার সমস্ত শান্তি কেড়ে নিয়েছে আর তাকে ফেলে রেখেছে এক অস্থির আধারে। অথচ সে ঝড় তার জীবনে সে নিজেই নিয়ে এসেছে। পাশের মসজিদে মাগরিবের নামাজ শেষ করে মসজিদের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারেক রায়ান। হাওয়ায় আজ এক ধরনের শীতলতা, তবুও তার বুকের ভেতরে জমাট বাঁধা অস্বস্তি। ধীর পায়ে রাস্তা পেরিয়ে একটা রিকশায় উঠলেন তিনি। কিছু সময় পর রিকশা মীর হাউসের সামনে এসে থামলো। বিশাল লোহার গেট, ওপরে খোদাই করে অক্ষরে লেখা মীর হাউস। রিকশা থেকে নামতে গার্ডরা দ্রুত এগিয়ে এলো। নিজের পরিচয় দিতে এক গার্ড ভেতরে ফোন করে খবর নিয়ে মুহূর্তে গেট খুলে দিল। ভদ্রভাবে তাকে ভেতরে প্রবেশ করতে বললেন একজন গার্ড। এক ভিন্ন পরিবেশে ঢুকে গেলেন তারেক রায়ান। হলঘরে দাঁড়িয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলেন তিনি। মীর হাউসের প্রতিটা কোণা আভিজাত্যের মোড়কে ছায়া। গার্ড তাকে ভেতরে নিয়ে গিয়ে ড্রয়িং রুমের এক পাশে সোফায় বসতে ইঙ্গিত করে বিনয়ের সঙ্গে বিদায় নিয়ে চলে গেল। ঘর প্রায় নির্জন, কেবল দুজন পরিচারিকা নীরবে কাজ করছিল। ঠিক সেই সময় পাশের ঘর থেকে পরিপাটি শাড়ি পরে বেরিয়ে এলেন আফরোজা শেখ। তার দৃষ্টি দৃঢ় অথচ ভদ্রতার আবরণে মোড়া। তাকে দেখে তারেক রায়ান উঠে দাঁড়ালেন, মাথা নিচু করে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। আফরোজা শেখও সৌজন্য সহকারে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আরে বসুন না, দাঁড়িয়ে পড়লেন কেন? তারেক রায়ান পুনরায় নির্দিষ্ট আসনে বসে পড়লেন। এমন সময় পরিচারিকা ঋতু নাস্তার ট্রলি এনে রেখে গেল, কিন্তু তারেক রায়ান কেবল বিনয়ের সঙ্গে মাথা ঝুঁকিয়ে বসে রইলেন, চোখ প্রায় নিচের দিকে নিবদ্ধ। সামনে বসা ভদ্রমহিলার প্রতি তার অগাধ শ্রদ্ধা, তাই চোখ তুলতে সংকোচ হচ্ছিল। আফরোজা শেখ তা লক্ষ্য করলেন। তার দৃষ্টি একবারের জন্য গিয়েছিল তারেক রায়ানের মুখে। হৃদিতার সঙ্গে তার বাবা চেহারার মিল খুঁজে পেলেন না, কেবল ঠোঁট ছাড়া। ভেতরে ভেতরে ভাবলেন হয়তো হৃদিতা তার মায়ের মতো দেখতে হয়েছে। নীরবতা ভাঙলেন তিনি নিজেই। স্বর ছিল নির্লিপ্ত অথচ স্থির। আপনি এত দূর থেকে আমার ডাকে কষ্ট করে এসেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। হয়তো বুঝতে পারছেন আমি কেন আপনাকে ডেকেছি। তারেক রায়ান মাথা নেড়ে সম্মতি জানালেন। জি, কিছুটা আন্দাজ করতে পেরেছি। আফরোজা শেখ কয়েক মুহূর্ত চুপ করে থেকে আবারও বললেন, আমি চাইলেই আপনাকে ফোনে সব বলতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে এ বিষয়ে সরাসরি কথা বলাই ভালো। জি জি বলুন। চশমাটা দু আঙ্গুল দিয়ে একটু ঠিক করে নিলেন তিনি। অতঃপর গম্ভীর কিন্তু প্রশান্ত কণ্ঠে বললেন, আপনার মেয়ে হৃদিতা আর আমার মেয়ে আহিয়া খুব ভালো বন্ধু। হৃদিতা কয়েকবার এসেছিল এ বাড়িতে, তখনই আমি দেখেছিলাম তাকে। ওর কথাবার্তা, চালচলন, বিনয়ী স্বভাব দেখে আমি মুগ্ধ হয়েছি। আজকালকার যুগে এমন মেয়ে পাওয়া দুষ্কর। আপনি আপনার মেয়েকে সত্যিকারের শিক্ষায় গড়ে তুলেছেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, বাকিটা তারা নিজেরা বুঝে চলতে শিখেছে। তা ঠিক বলেছেন। মৃদু হেসে তার কথায় সায় দিলেন আফরোজা শেখ। অতঃপর যেন ভিতরে দ্বিধা সরিয়ে সাহস সঞ্চয় করে বললেন, আপনার কাছে আমার একটা আবদার আছে ভাই। ভাই ডাকলাম, কিছু মনে করবেন না। আমার ভাই বোন নেই, তাই আপনাকে ভাই ডাকলাম। না না, কিছু মনে করব না। আচ্ছা তাহলে বলেই ফেলি। আমার বড় ভাসুর সালমান মীর তার স্ত্রী সহ জার্মানিতে থাকেন। ওখানে তাদের ব্যবসা বাণিজ্য আছে। বছরে 1-2 বার দেশে আসেন। তাদের একমাত্র ছেলে আদনান। ওর বিয়ের দায়িত্ব আমার উপর দিয়েছেন ভাইজান। এখন আমি আপনার কাছে আপনার মেয়েটাকে এ বাড়ির বড় ছেলের জন্য আনতে চাই, যদি আপনার সম্মতি থাকে। কথাগুলো তিনি এক নিঃশ্বাসে শেষ করলেন। তারেক রায়ান স্থির হয়ে শুনলেন কথাগুলো। একটু ভেবে নিয়ে কিছু একটা বলতেই যাচ্ছিলেন, এমন সময় বাহির থেকে মৃদু পায়ের শব্দে ভিতরে ঢুকলো আদনান। সে সোজা সিঁড়ির দিকে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে আফরোজা শেখ ডাকলেন, আদনান। আদনানের পা থেমে গেল। পেছনে ঘুরে ধীর পায়ে এগিয়ে এলো। কাছে আসতে আফরোজা শেখ পরিচয় করিয়ে দিলেন, এটা আদনান, আমার ভাসুরের ছেলে।
তারেক রায়ান উঠে দাঁড়ালেন, কিছুটা অস্বস্তি নিয়ে আদনানের দিকে তাকালেন। আফরোজা শেখ তীক্ষ্ণ চোখে আদনানকে শাসন করলেন। আদনান, উনি হৃদিতার বাবা। এক মুহূর্তে আদনানের মুখের রং পাল্টে গেল, চোখে ভেসে উঠল চাপা বিস্ময়, ঠোঁট শক্ত হয়ে গেল, তবুও ভদ্রতা বজায় রেখে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত গলায় জবাব দিলেন তারেক রায়ান। তার দৃষ্টি এক ঝলক ঘুরে গেল আদনানের দিকে। হালকা আকাশি রঙের শার্ট, ক্লিন শেভ মুখ, ফর্সা ত্বক, সব মিলিয়ে নিখুঁত ভদ্রতার ছাপ। এক কথায় সুদর্শন পুরুষ বলতে গেলে। আদনান বিনয়ের সঙ্গে বলল, আপনি বসুন না। এরপর আফরোজা শেখের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মা, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, যাও। আফরোজা শেখ মাথা নেড়ে অনুমতি দিলেন। এক মুহূর্ত দেরি না করে আদনান গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, যেন নিজেকে সেখান থেকে গুটিয়ে নিতে চাইছে। তারেক রায়ান স্থির হয়ে তার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে। যখন দেখল আদনানের অবয়ব মিলিয়ে গেল, তখন তিনি আবার বসলেন সোফায়। আফরোজা শেখ এবার নীরবতা ভাঙলেন। আদনানকে তো দেখলেন, পেশায় ও একজন ডক্টর, সেটা তো আপনি জানেন নিশ্চয়ই। আমি তো বলবো হৃদিতা আর আদনানকে একসাথে খুব মানাবে। স্বভাবসুলভ দৃঢ়তার খানিকটা তীক্ষ্ণ ভঙ্গিতে বললেন। তারেক রায়ান কথা শুনছিলেন গভীর মনোযোগ দিয়ে। তিনি মানুষটা সহজ সরল, কিন্তু চোখে মুখে দৃঢ়তার রেখা। কিছুক্ষণ নীরব থাকার পর ধীরে ধীরে বললেন, আপনার কথায় আমি খুশি হয়েছি, এতে কোনো সন্দেহ নেই। আমি খোলাখুলি বলছি, আমার মেয়েকে এত সম্মান আর মূল্যবান ভেবে আপনি আপনার পরিবারে যোগ করতে চাইছেন, সেটা আমার জন্য গর্বের। তবে আমি মিথ্যে আশ্বাস দিতে চাই না। আমার মেয়ে এই বিশাল বাড়িতে এই অঢেল ঐশ্বর্যের মধ্যে এসে মানিয়ে নিতে পারবে বলে মনে হয় না। আমি চাই আমার মেয়ের বিয়ে হোক একেবারে সাধারণ, আমাদের মতোই মধ্যবিত্ত পরিবেশের মধ্যে। ওর জীবনে আমি বিলাসিতার ছাপ দিতে চাই না। আফরোজা শেখ সামান্য অপ্রস্তুত হলেও নিজের কণ্ঠে দৃঢ়তা ধরে রাখলেন। কিছু বলার আগে তারেক রায়ান আবার যোগ করলেন, তবুও আমি একা সিদ্ধান্ত নেব না। এ বিষয়ে আমার পরিবারের সাথে আলোচনা করে আপনাকে জানাবো। আফরোজা শেখ ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বললেন, জি অবশ্যই, আপনি ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন, কোনো তাড়া নেই। তবে একটা কথা বলতে চাই, আপনার মেয়ে আর আমার মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা দুজনই আমার কাছে সমান। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। জি, বুঝতে পেরেছি, কিন্তু আমিও আমার মতামত জানিয়েছি। আফরোজা শেখ আবার কিছু বলতে নাই, ঠিক সেই মুহূর্তে গটগট করে ভেতরে প্রবেশ করলো আহাদ। তার শরীর কালো, প্যান্ট শার্টে আবৃত, চুলগুলো এলোমেলো, চোখে মুখে অদ্ভুত ক্লান্তি। ড্রয়িং রুমে ঢুকে ধপাস করে ক্লান্ত দেহখানা অদ্ভুত ভঙ্গিতে ছুড়ে দিল সোফায়, যেন সারাদিনের ক্লান্তি এক নিমিষে শরীরটাকে ভেঙে ফেলেছে। আফরোজা শেখ সঙ্গে সঙ্গে বিরক্তিতে কপাল গুজে নিলেন। তার ছেলের এই বেহাল লাগাম ছাড়া আচরণ মাঝে মাঝে তার ধৈর্যের বাঁধ ভাঙতে চায়। আহাত চোখ বন্ধ করে হাত পা টানলো, ঘাটটা ডানে বামে ঘুরে একটু আরাম নেওয়ার চেষ্টা করলো। ততঃপর চোখ খুলে তাকালো মায়ের দিকে। নিজের মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করে, এইভাবে তাকিয়ে আছো কেন? আমি আবার কি করলাম? তার কণ্ঠে একরকম উদাসীনতা, আবার একটু বিদ্রুপ মিশে আছে। আফরোজা শেখ কিছু বলার আগে আহাদের চোখ পড়ে পাশের সোফায় বসা মধ্যবয়স্ক লোকটার দিকে। সাদা পায়জামা, পাঞ্জাবি পরা, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি আধা পাকা দাড়ি, চোখে এক ধরনের শান্ত অথচ কঠিন দৃষ্টি। আহাদ কিছুক্ষণ তাকিয়ে ভ্রু কুচকালো। সে ভেবে নেয় তার মায়ের কোনো ক্লায়েন্ট হবে হয়তো, তাই সাথে সাথে ঠোঁট বাঁকিয়ে মাকে প্রশ্ন করলো, মালটাকে দেখে তো মনে হয় না কোনো ক্রাইম করেছে। তার কথাটা শুনে তারেক রায়ান গলারি খাকারি দিলেন দুবার। সামান্য অস্বস্তিতে নড়ে চড়ে বসলেন। অন্যদিকে আফরোজা শেখ দাঁতে দাঁত চেপে কাঠের মতো কঠিন কণ্ঠে বললেন, ভদ্রভাবে কথা বলো বিয়াদব ছেলে, উনি আমার কোনো ক্লায়েন্ট নন, আমার মেহমান। আহাদ ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, মেহমান? আগে তো দেখিনি কখনো। কথা শেষ করে টেবিলে রাখা ঠান্ডা পানির গ্লাসটা টেনে নিয়ে এক চুমুক দিয়ে গলা ভিজালো। আফরোজা শেখ এবার দৃঢ় স্বরে উত্তর দিলেন, উনি হৃদিতার বাবা, তারেক রায়া। হৃদিতার বাবা? কথাটা শোনা মাত্রই আহাদ যেন বজ্রপাতে বিদ্ধ হলো। এক ঢোক পানি যেন গলায় আটকে গেল তার। বিষম খেয়ে কাশতে কাশতে এক ঝটকায় উঠে দাঁড়ালো। কিছুটা পানি পড়ে তার শার্টও ভিজে গেল। তাড়াহুড়ো করে শার্ট ঝাড়তে ঝাড়তে একবার তাকালো তারেক রায়ানের দিকে। কোন দিক থেকে তো হৃদিতার মতো লাগছে না। সে কি করে বুঝবে যে এটা তার হবু শ্বশুর মশাই? তবে কিছুটা ঈশানীর সাথে মিল আছে, তা পরে বুঝতে পারলো। মুহূর্তে তার মাথা ঘুরে গেল। মনে মনে বলল, গেল আরেক ধাপ পিছিয়ে গেল আমার বিয়ে নামক যুদ্ধ। অন্ধের মতো না বুঝি শুনে শ্বশুর মশাইকে দিলাম মলটাল বলে। এখন না দাঁড়ালেই হয় আমার বিয়ের প্রস্তাব ঢাল হয়ে।
তারেক রায়ান এবার উঠে দাঁড়ালেন বিদায়ের উদ্দেশ্যে। বেরোনোর আগে এক ঝলক তাকালেন আহাদের দিকে। সংবাদে পত্রিকা আহাদের নামে অনেকবার বিতর্ক, অশান্তি আর লাগামহীনতার গল্প শুনেছেন তিনি, কিন্তু আজ প্রথমবার সরাসরি দেখে উপলব্ধি করলেন গুজবের অনেকটাই সত্যি। আহাদ একবার মায়ের দিকে তাকালো, আবার তারেক রায়ানের দিকে। অপ্রস্তুত গলায় জিজ্ঞাসা করলো, রিদির সাথে তো আপনার কোনো চেহারার মিলই নেই। রিদি কি সত্যি আপনার মেয়ে? আফরোজা শেখ ধমক দিয়ে উঠলেন। এসব কি আজে বাজে প্রশ্ন করছো? তারেক রায়ান মৃদু হেসে গলা পরিষ্কার করলেন। কথা হৃদিতা আর ওর ভাই আসলেই ওদের ফুপির মতো হয়েছে, এজন্য আমার সাথে চেহারার মিল কম। শেষ করে আফরোজা শেখের দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বললেন, আমি তাহলে উঠি, আপনাদের কষ্ট দিলাম, এজন্য দুঃখিত। আফরোজা শেখও ভদ্রতার সাথে দাঁড়িয়ে বললেন, না না, কষ্টের কি আছে ভাই, বরং আপনার আশায় আমি কৃতজ্ঞ। আশা করি শেষ পর্যন্ত আমাকে নিরাশ করবেন না। তারেক রায়ান মাথা নেড়ে নীরব সম্মতি জানিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। ঘরে কিছুক্ষণ নীরবতা নেমে এলো, শুধু আহাদের ভেতর চলতে থাকলো অস্থিরতার ঝড়। এবার মুখ শক্ত করে ভ্রু উঁচিয়ে সোজা তাকালো মায়ের দিকে, গলায় রুক্ষ সুর এনে বলল, রিদি তার বাবা হঠাৎ কেন এলো বলো তো? আফরোজা শেখ কিছুক্ষণ ছেলের চোখের দিকে তাকিয়ে থাকলেন, অতঃপর ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন। তার চোখে মুখে ক্লান্তি থাকলেও গলার স্বর ছিল দৃঢ়। হৃদিতাকে এই বাড়ির বউ করার প্রস্তাব দিয়েছি আমি, কিন্তু উনি রাজি হননি। বলেছেন ভেবে চিনতে পরে জানাবেন। এক মুহূর্তের জন্য থমকে গেল আহাদ। বুকের ভেতরটা যেন হালকা কেঁপে উঠল। সে কি ঠিক শুনছে? তার মা নিজে থেকেই তার প্রেয়সীকে এ বাড়ির বউ করে আনতে চায়? তাহলে কি তার বাবা সবকিছু তার মাকে বলে দিয়েছে, আর তার জন্যই তার মা প্রেয়সীকে আনতে চায়? এই কথা যেন তাকে অবিশ্বাস্য আনন্দে ভাসিয়ে দিল। মুহূর্তে তার ভেতরে শক্ত রুড়ো মুখোশ পেটে হালকা লাজুক হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। তাকে এভাবে অদ্ভুতভাবে হাসতে দেখে আফরোজা শেখ সেদিকে কপাল কুঁচকে তাকালেন। কিছু বলতে যাবে তার আগেই বাইরে থেকে হুড়মুড় শব্দে দরজা ঠেলে ঢুকলেন আশফাক মীর। আহাদকে উদ্দেশ্য করে বললেন, কি রে, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? বাহিরে শাহিনরা তোর জন্য কখন থেকে অপেক্ষা করছে। তোর গুছগাছ কত দূর? আহাদের ধ্যান ভগ্ন হয় চাচার ডাকে। কাজের কথা মনে হতে মুখে আবারও স্বাভাবিক ভাব ফুটে উঠল। নির্লিপ্ত স্বরে উত্তর দিল, সব রেডি। নাদিমকে বলো ব্যাগগুলো গাড়িতে তুলে দিতে। এবার আফরোজা শেখ আশফাকের দিকে তাকিয়ে চোখ শুরু করে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ তোমরা আশফাক? একটা সমাবেশ আছে, আগে চট্টগ্রাম যেতে হবে, এরপর সেখান থেকে সিলেট। কতদিনের জন্য যাচ্ছ? এই 3-4 দিন তো লাগবেই। তোমার ভাইজান ও কি যাচ্ছে? আমাকে তো কিছু জানালো না। না ভাবি, ভাইজান যাবে না বলেই তো আমি আর আহাত যাচ্ছি। ভাইজানে এখন এখানে থাকাটা জরুরি। আহাদ তখন শার্টের হাতা গুটাতে গুটাতে গম্ভীর গলায় বলে উঠল, চলো চাচু, আসি আম্মা। দুজনে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজার মুখে হঠাৎই আহাদের পা থেমে গেল। কিছু একটা ভেবে আবারও পিছনে ঘুরে আসে। মায়ের কাছাকাছি গিয়ে নিচু গলায় বলল, রিদির বাবা যদি রাজি না হয় তাহলে দ্রুত রাজি করানোর ব্যবস্থা করো, তা না হলে আবার আমি অ্যাকশন নেব। কথাটা বলেই মায়ের দিকে তাকিয়ে ঠোঁটে একগাল দুষ্টুমি মাখা হাসি ফুটিয়ে বেরিয়ে গেল আশফাক মীরের সাথে। আফরোজা শেখ কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে ছেলের পিছনে ফিরে যাওয়া দেখলেন। বুঝতে পারলেন না আদনানের বিয়ে নিয়ে এত তারা কিসের। তিনি ভেতরে ভেতরে ভাবলেন, এতটা দায়িত্ববান কবে হলো তার ছেলে, যে ভাইয়ের বিয়ে নিয়ে ভাবছে। অথচ বিচক্ষণ আফরোজা শেখ এটা বুঝতে পারল না সে আসলে ভাইয়ের না নিজের ব্যাপারে কথা বলছে। হিসাব মিলাতে না পেরে আফরোজা শেখ মাথা নেড়ে নিজের ঘরের দিকে চলে গেল একরাশ প্রশ্ন আর সংশয় নিয়ে। ড্রয়িং রুমের মৃদু আলোয় নিস্তব্ধতা ভাসছে। সোফায় গুটিসুটি হয়ে বসে আছে রিদিতা। দুপা তুলে উড়ু উপরে চিবুক ঠেকিয়ে রেখেছে, ঠোঁট আর গালে দুটো ফুলিয়ে রেখেছে, চোখ দুটো আধলাল, মুখে ভাঙা ঘুমের ক্লান্তি। সারা দিনটাই প্রায় কেটেছে ঘুমিয়ে ঘুমিয়ে। ঈশানী কয়েকবার ডাকছিল, কিন্তু রিদিতা ওঠেনি। দুপুরের খাবারও খায়নি। ঈশানী ভেবেছিল হয়তো বোনের শরীর খারাপ, তাই আর বিরক্ত করেনি। তবে মাহির কান্নাকাটি আর উশৃঙ্খল চেঁচামেচিতে শেষ পর্যন্ত ঘুম ভেঙে যায় রিদিতার। সেই বিরক্তি যেন এখনো গা থেকে নামেনি। চুলগুলো এলোমেলো হয়ে মুখে লেপটে আছে। ঈশানী এসে তার সামনেই বসলো, হাতের ফোনটা টেবিলে রেখে কিছুক্ষণ একদৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে থেকে দৃঢ়স্বরে জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে রিদি? রোগ হইছে। রোগ তো লেগেই থাকে, এখন আবার কি রোগ হইছে? মরণ রোগ। এই তারা তারা কথা শিখছিস কার থেকে? আহাত রাজার থেকে। শেষ কথাটা রিদিতা এতটাই স্পষ্টভাবে ফিসফিস করে বলল যে ঈশানী কিছুই শুনতে পেল না। কিছুটা বিভ্রান্ত হয়ে কি বলল বোঝার চেষ্টা করে কিছুক্ষণ তাকিয়ে রইল বোনের দিকে, অতঃপর আবারও বলল, কিছু একটা যে হয়েছে তোর, সেটা আমি স্পষ্ট বুঝতেছি, আর এটাও বুঝতেছি তুই সেটা লুকাচ্ছিস।
হৃদি কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু চোখ জোড়া তুলে এক ঝলক তাকালো বোনের দিকে। ঈশানী সেটা খেয়াল করে আবারও প্রশ্ন করে। কি হয়েছে তোর বলতো? হৃদি ঠোঁট ফুলিয়ে রেখে নির্লিপ্ত স্বরে বলল, কেবলই তো বলছো আমি লুকাচ্ছি, যেটা লুকাইতেছি সেটা আবার বলবো কেন? একটা থাপ্পড় দেব। দাও, সবাই মিলে আমাকে থাপড়াও। রাগে কণ্ঠ কেঁপে উঠল হৃদিতার। ঈশানী এবার ভ্রু কুচকে ঠোঁট চেপে জিজ্ঞাসা করে, তো কি আদর করবো তোকে? হৃদিতা শুধু কটমট করে তাকিয়ে রইল, কিছু বলল না। পাশের টেবিল থেকে রিমোটটা তুলে টিভি অন করলো। একের পর এক চ্যানেল পাল্টাতে থাকলো, যেন তার সব রাক্ষোভ ওই রিমোটের উপরই ঝাড়ছে। ঠিক তখনই মাহি দৌড়ে এসে হৃদিতার কোলে উঠে পড়ল। চোখ ভেজা, এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হৃদিতা সেটা খেয়াল করে তার গাল দুটো টেনে দিয়ে বলল, কাঁদছিস কেন? কি হয়েছে? মাহি ঈশানীর দিকে আঙ্গুল তুলে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল। মাম্মা মারছে। হৃদি বোনের দিকে চোখ কুচকে তাকে কটাক্ষ করে বলে, তোর মায়ের তো কাজই খালি সবাই রে ধরে তোর মায়ের তো কাজই খালি সবাই রে ধরে ধরে মারা। একটা কাজ করি, তোর মাকে বিদায় করে দেই, তোর পাপাকে বিদায় দিয়ে আরেকটা নতুন মা নিয়ে আসি, কি বলিস? মাহি চোখ মুছে ঝলমল করে উঠে বলল, তাহলে কি আমি পাপার বিয়ে খেতে পারবো? হ্যাঁ পারবি, আর আমরা সেই বিয়েতে জিঙ্গালালা হু করে নাচতেও পারবো। শুনেই মাহি খিলখিল করে হেসে উঠল। তার হাসি দেখে হৃদিতার মুখেও চাপা হাসি ফুটল। ঈশানী কপাল কুঁচকে বিরক্ত হয়ে দুজনার দিকে তাকিয়ে রইল। তার মুখে রাগ ছোঁয়া, যেন এই দুজনার অকারণ খুনসুটি তার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ঠিক তখনই দরজার কলিং বেল বেজে উঠল। ঈশানী উঠে গিয়ে দরজা খুলতে দেখলো সুমন আর তার বাবা তারেক রায়ান একসাথে দাঁড়িয়ে। দুজনকে পাশাপাশি দেখে বিস্মিত হয়ে হেসে জিজ্ঞাসা করলো, তোমরা একসাথে কি করে আসলা? সুমনের হাতের ব্যাগটা ঈশানীর হাতে দিয়ে বলল, গাড়ি থেকে নামতেই দেখি বাবা দাঁড়িয়ে আছে, তারপর ভাবলাম একসাথেই যাই। ভেতরে ঢুকে সুমনের চোখ পড়ল সোফায় গুটিসুটি হয়ে বসে থাকা হৃদিতার মাহির দিকে। সুমন একগাল হেসে বলল, কি ছোট গিন্নি, কি হচ্ছে এখানে? মাহি খিলখিল করে হেসে ফাঁস করে দিল, পাপা তোমার বিয়ের প্ল্যান করছি আমি আর খালামণি। সুমন কিছুক্ষণের জন্য অবাক হয়ে তাকিয়ে থাকলো মেয়ের মুখের দিকে, কিন্তু হঠাৎ করে ঘরটা ভরে গেল হো হো হাসির শব্দে। তারেক রায়ান, সুমন, ঈশানী, এমনকি ছোট মাহিও হেসে কুটি কুটি। কেবল হৃদিতার মুখ গম্ভীর করে রইল, তবে তার ঠোঁটের কোণে চাপা একটা টান থেকে গেল, যেন হাসি লুকাতে চেয়েও ব্যর্থ হচ্ছে। আহিয়া নিজের রুমে আধা শোয়া হয়ে ফোনে চোখ বোলাচ্ছিল। একটু আগে আনিকার সাথে তার দীর্ঘ কথা হয়েছে, তবে মনটা এখনো ভারী। হৃদিকে কয়েকবার ফোন দিয়েও পেল না, ফোন বন্ধ। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মোবাইলটা বুকের উপর রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। সাদা সিলিংয়ের ফাঁক ফোকরগুলো যেন আজ তাকে অস্থির করে তুলছে। আজকের ঘটনাগুলো মনে ঘুরে ফিরে আসছে আনিকার কাছে। সব শোনার পর থেকে তার মাথায় যেন হাজারো প্রশ্ন, সব কিছু মিলিয়ে বড্ড দ্বিধায় আছে। সে কিছুতে বুঝতে পারল না তার ভাই আহাদ, যার মেজাজের ঝড় যে কোনো সময় উঠে যেতে পারে, যার চোখে মুখে শুধু রাগ আর কঠোরতা, সেই কিনা হৃদির প্রতি আসক্ত, তাও আবার গোপনে। এদিকে হৃদিরও আবার ক্রাশ তার ভাই। তার ভাই হৃদির প্রতি আসক্ত হয়েছে এটাও মানা যায়, কিন্তু হৃদির ক্রাশ তার এই বদমেজাজি ভাইটা কি করে হতে পারে? এটা কেমন অবিশ্বাস্য ব্যাপার। তার ভাইয়ের তো আছেই শুধু লাগামহীন কথাবার্তা, তাছাড়া বদমেজাজি, রক্তে রাগ মেশানো একদম আগুনের মতো মানুষ সে। তাহলে হৃদি তার ভাইয়ের কি এমন দেখলো? ভাবতে ভাবতে বুকের ভেতরটা কেমন টনটন করে উঠছিল। বিছানা থেকে একটু উঠে বসে অস্থিরতায়। আর তখনই তার নজরে পড়ে টেবিলে থাকা আদনানের দেওয়া সে বেলি ফুলের গাছটার দিকে। সে এক মুহূর্ত তাকিয়ে থেকে উঠে এসে হাত বাড়িয়ে সেটাকে তুলে নিল। বেলি ফুলের তীব্র ঘ্রাণ পুরো রুমে ছড়িয়ে পড়েছে। আহিয়া সেটা তুলে কিছুক্ষণ নাকের কাছে ধরে রাখে। নিজের অজান্তেই তার ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি জমে উঠল। তার মনে হলো আজকে সবচেয়ে সুন্দর মুহূর্তটা যেন এই ফুলের গন্ধে মিশে আছে। তবে দ্রুত সেই ভাবনা ঝেড়ে ফেলে দিল। সে পাশের ড্রয়ার থেকে একটা বক্স বের করে গাজরাটা বক্সে রেখে দিল। এরপর অন্য গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নিচে নামছিল। কয়েক ধাপ নামতেই দেখলো ঋতু চায়ের কাপ নিয়ে উপরে যাচ্ছে। আহিয়ার গলায় কৌতূহল মিশিয়ে জিজ্ঞাসা করলো, ঋতু কোথায় যাচ্ছিস? সোজা গলায় জবাব দিল, আদনান ভাই চা চাইছে, তার চা নিয়ে যাইতেছি। আহিয়ার বুকের ভেতর হালকা ধাক্কা লাগলো। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে একটু ভেবে নিয়ে সে কাপটা ঋতুর হাত থেকে নিয়ে বলল, তুই নিচে যা, আদনান ভাইয়ের চা আমি নিয়ে আসছি। ঋতু কিছুটা অবাক হয়ে তাকালেও কিছু বলল না, মাথা নেড়ে নিচে চলে গেল। আহিয়া ধীরে ধীরে পা ফেলে আদনানের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে উকি দিতে গিয়ে হঠাৎ থমকে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করছে আদনান। কালো ট্রাউজার আর গাঢ় মেরুন টি শার্টে অদ্ভুত পরিপাটি লাগছে তাকে। আয়নায় আহিয়াকে দেখে হাত থেমে যায় মাঝপথে। আয়নাতে দৃষ্টি রেখে নিচু স্বরে বলল, ভিতরে আয়।
আহিয়া ছোট ছোট পা ফেলে ভেতরে ঢুকলো। তার হাতে কাপের হালকা কাঁপুনি। এটা কি চায়ের জন্য নাকি ভেতরের অস্থিরতার জন্য সে নিজেই বুঝতে পারছিল না। আদনান আয়নাতে আহিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল। কি চাই? আপনার চা। রাখ। আহিয়া মৃদু শব্দ করে চায়ের কাপটা টেবিলে রাখে। অতঃপর আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আদনানের পিঠের দিকে তাকে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আদনান সেটা লক্ষ্য করে প্রশ্ন করে, আর কিছু বলবি? হুম। কি বল? বড় আম্মু আর বড় আব্বু কবে আসবে আদনান ভাই? আদনান ঘুরে তাকায় সোজা আহিয়ার দিকে। আহিয়ার মুখে আদনান ভাই ডাকটা শুনলেই কেমন যেন একটা অদ্ভুত মোচড় দেয় বুকের ভেতর। কয়েক সেকেন্ড ধরে দুজনের দৃষ্টি আটকে রইল। আদনান এবার দ্রুত নজর সরিয়ে টি শার্ট ঠিক করার ব্যস্ততা দেখিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, দেরি আসে? এখন আসবে না, বলেছে আমি বিয়ে করলে তবেই আসবে। ও। আহিয়ার ঠোঁট থেকে ভেসে আসা বিস্ময়ের শব্দটা আদনানকে অদ্ভুতভাবে ছুঁয়ে গেল। আদনান ভ্রু কুঁচকে তাকায় আহিয়ার দিকে। কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে আহিয়া। আদনান একটু উঁচু গলায় বলল, কি ও আর কিছু বলবি? আহিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ে। আদনান কৌতূহল হয়ে বলে, কি বল? থ্যাংক ইউ। কেন? আজকে আমাকে ফুলের গাছটা কিনে দিয়েছেন তাই। এক মুহূর্ত নীরবতা, তারপর গভীর গলায় আদনান বলল, আমি তোর কি হই? আহিয়া মাথা উঁচু করে তাকালো আদনানের দিকে। আদনানের এই প্রশ্ন করার মানে বুঝলো না, তবুও জবাব দিল, কাজিন। আদনানের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। আহিয়া, হাই কাজিন, কিন্তু আমার মনে হয় আমি তোর কাছে অপরিচিত একজন লোক। রাস্তার মানুষ আমি, যার কাছ থেকে তুই ফুল নিয়েছিস আর বারবার ধন্যবাদ দিচ্ছিস। মানে? মানে একবার ধন্যবাদ দিয়েছিস ঠিক আছে, তাই বলে এই সামান্য জিনিসের জন্য বারবার শুক্রিয়া আদায় করার কি আছে? আর কিছু বলল না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথা নিচু করে নিল। বুকের ভিতর কেমন যেন হাহাকার জমে উঠল। আদনান শেষবার তার দিকে তাকিয়ে ধীরে বলল, আর কিছু বলার না থাকলে এখন যা। আহিয়া তড়িঘড়ি পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার ফাঁক গলে তার ওড়নার প্রান্ত দুলতে দুলতে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটল আদনানের। টেবিলে রাখা চায়ের কাপটা হাতে তুলে নিয়ে এক চুমুক দিল। যদিও চা এতক্ষণে ঠান্ডা শরবত হয়ে গেছে, তবুও যেন অদ্ভুত তৃপ্তি মিশে আছে এক একটা চুমুকে। 1 ঘন্টা জার্নির পর অবশেষে আহাদ রাজার দল পৌঁছে গেল চট্টগ্রামে। তখন রাত প্রায় 11টার কাছাকাছি। চারিদিকে শহরের বাতাস যেন অস্বাভাবিক এক উত্তেজনায় ভরপুর। তারা চট্টগ্রামে এসেছে এই খবর ছড়িয়ে পড়তেই পুরো পরিবেশ যেন অন্যরকম হয়ে গেছে। বিমানবন্দর থেকে বের হতে শত শত মানুষ চারিদিক থেকে তাদের ঘিরে ধরল। জনতার কণ্ঠে স্লোগান, ভিড়ের উত্তেজনা, চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশ, সব মিলিয়ে যেন এক উৎসবমুখর পরিবেশ। সেখানকার কেন্দ্রীয় নেতারা নিজ হাতে তাদের অভ্যর্থনা জানালো। নিরাপত্তার দায়িত্ব নিল ডিবি পুলিশের বিশেষ দল। অবশেষে কড়া নিরাপত্তার বেষ্টনী ভেদ করে তারা পৌঁছে গেল শহরের অভিজাত হোটেল র্যাডিসন ব্লুতে। লম্বা পথ পাড়ি দিয়ে ক্লান্ত আহাদ নিজের নির্দিষ্ট রুমে ঢুকে দেহটা ছুড়ে দিল নরম বিছানায়। নাদিমা শাওন ব্যস্ত হয়ে ব্যাগপত্র গুছিয়ে রেখে আবার চুপচাপ বেরিয়ে গেল। রুমে তখন এক ধরনের নীরবতা, শুধু এসির মৃদু শব্দ আর জানালার বাইরে রাতের হালকা গুঞ্জন। এই নীরবতা ভাঙল পাশের সোফায় এসে বসা আশফাক মিরের ভারী পদক্ষেপে। সারা পথে তিনি খেয়াল করেছেন আহাদকে অন্যরকম লাগছে। তার চেহারায় কেমন এক অদ্ভুত উজ্জ্বলতা, ঠোঁটের কোণায় চাপা হাসি লেগেই আছে। তাই দেখে সন্দেহের কাঁটা বিঁধেছে আশফাক মিরের মনে। আশফাক মির ভ্রু কুঁচকে ভাতিজার দিকে তাকালেন। আহাদ সিলিংয়ের দিকে তাকিয়েছে। আশফাক মির গলা ঝেড়ে সরাসরি প্রশ্ন করলেন, তোর কি হয়েছে রাহাত? ঢাকা থেকে লক্ষ্য করছি, এমন একা একা হাসিস কেন? তোর গায়ে কি জিনের বাতাস লাগছে নাকি? বিছানায় আধা শোয়া আহাদ ধীরে ঘাড় কাত করে তাকালো চাচার দিকে। তার দৃষ্টি তীক্ষ্ণ, কিন্তু ঠোঁটে দুষ্টুমি ভরা হাসি। এক চোখ টিপে দিয়ে হেসে বলল, জিনের বাতাস না, বিয়ের বাতাস লাগছে। আশফাক মির বিস্ময়ে হালকা নড়ে উঠলেন। সামান্য সামনে ঝুঁকে বসে যেন চোখ দিয়ে সত্যটা যাচাই করতে চান। অবিশ্বাসে ভরা কণ্ঠে বললেন, কি বললি তুই? তুই বিয়ে করে ফেলেছিস, আর সেটা আমাদের না জানিয়ে এই পরিস্থিতিতে? এই থামো তো, বিয়ে করলে কি আর এখানে তোমার সাথে এক রুমে বসে থাকতাম? অবশ্যই বইয়ের কোলে ঘুমিয়ে থাকতাম। আশফাক মির বিরক্ত গলায় বললেন। তাহলে যে বললি বিয়ের বাতাস লাগছে? হ্যাঁ, দুষ্টুমি ভরা ভঙ্গিতে বিছানার বালিশটা বুকের কাছে টেনে নিয়ে বলল, বাতাস লাগছে বলছি, বিয়ে করেছি সেটা তো বলি নাই। সবসময় এত অগ্রিম বুঝছো কেন? মানে কি? তোমাকে মানে বুঝতে হবে না। এখানে কি করছো? যাও এখান থেকে। আশফাক মির আরও কৌতূহলী হয়ে চোখ শুরু করে তাকালেন আহাদের দিকে। আহাদের ভেতরে কিছু একটা পরিবর্তন তিনি বুঝতে পারছেন, কিন্তু সেটা কি বুঝতে পারছেন না। আহাদে বা চাচার দিকে তাকিয়ে একটু সুর দিয়ে বলে উঠল, আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। এখন এখান থেকে যাও যাও যাও, নাকি যাওয়ার জন্য ধরতে হবে তোমার পাও?
আশফাক মীরের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন এখন যত প্রশ্নই করুন না কেন আহাদ কিছুই বলবে না, শুধু এক ঝলক দৃষ্টিতে ভাতিজার চোখে চোখ রাখলেন। অতঃপর নীরবতা গিলে রুম থেকে বেরিয়ে গেলেন। দরজাটা শব্দ করে বন্ধ হয়ে যায়। রুমে আবারও নিস্তব্ধতা নেমে আসে। আহাদ দরজার দিকে তাকিয়ে এক মুহূর্ত নীরব থাকে। অতঃপর হঠাৎ করেই হো হো করে হেসে উঠল, যেন নিজের বুকে চাপা আনন্দকে বাইরে ছুড়ে দিল। তার চোখে মুখে তখন এমন এক দীপ্তি ফুটে উঠল যেটার কারণ শুধু আহাদ আর তার হৃদয়ের গোপন সঙ্গী জানে। ভেতরের আলোটা তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি, কিন্তু ঈশানী উঠেছে আরও অনেক আগে। ভোরের আলোটা তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি, কিন্তু ঈশানী উঠেছে আরও অনেক আগে। ব্যাগপত্র গুছাতে গুছাতে তার কপালে ঘাম জমেছে। ঘরটা এলোমেলো হয়ে আছে জামা কাপড়ের ছোট ছোট ব্যাগে। এদিকে হৃদিতা তখনও বিছানায় গুটিসুটি মেরে পড়ে আছে, যেন বালিশে মুখ গুজে আরও কয়েকটা মুহূর্ত ঘুমটাকে আঁকড়ে ধরতে চায়। সেদিকে তাকে ঈশানী বিরক্তি কণ্ঠে ডেকে ওঠে, হৃদি শোন না, কতবার ডাকছি তোকে। এই কোনো সাড়া নেই হৃদি। সে আবার জোরে ডেকে উঠল, এবার হৃদি উঠবি না নাকি? লঞ্চ 8টায়, সময় নাই কিন্তু। ধীরে ধীরে দুলতে দুলতে উঠে বসলো হৃদি। এলোমেলো চুল কপালের উপর নেমে এসেছে। একটা বড় হাই তুলে পা দুটো মেঝেতে রাখলো। অতঃপর কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে রইল, যেন তার ভেতরে অদ্ভুত ভারী একটা শূন্যতা ভর করেছে। বুকের ভেতর একটা চাপা অনুভব তাকে ভাবনায় ফেলে দেয়। পা টেনে টেনে ড্রয়িং রুমে এসে দেখে ঈশানীর গুজগাছ সব শেষ। চারিদিকে একবার চোখ বুলিয়ে ঘুম জড়ানো গলায় প্রশ্ন করে হৃদি, আব্বু কই? আব্বু আর ভাইয়া নিচে গেছে, এখনই চলে আসবে। ভাইয়া যাবে না? না, ও বিয়ের আগের দিন আসবে, ছুটি পায়নি। ও, এই বলে মাথা নাড়তে নাড়তে হৃদি আবার নিজের ঘরে ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে যায় গ্রামের উদ্দেশ্যে। গ্রামে তার মামার বড় মেয়ে তানিশার বিয়ে, আর তাই হৃদির বাবা তাদের নিতে এসেছিল। যদিও আফরোজা শেখে ডাকে এসেছে, তবে সেটা তিনি কারোর সাথে প্রকাশ করেননি। রায়ান রাজনীতি মোটেও পছন্দ করেন না, এর একটা যথাযথ কারণও আছে। তাই রাজনীতি ধামাচাপায় নিজের মেয়েকে ফেলতে চান না। আদনান পেশায় একজন ডাক্তার, সেটা জানেন। তবুও তার বেড়ে ওঠা তো সেই রাজনীতি পরিবারেই। তাই তারেক রায়ান ভরসা পান না নিজের মেয়েকে বিয়ে দিয়ে এমন একটা পরিবারে পাঠানোর। আফরোজা শেখকে বলে এসেছে পরিবারের সাথে কথা বলে জানাবে, কিন্তু সেটা শুধু কথার কথাই ছিল। মন থেকে সে চায় না হৃদিকে সেখানে বিয়ে দিতে। অবশেষে দীর্ঘ 6-7 ঘন্টার ক্লান্তিকর যাত্রা শেষে তারা ভোলায় এসে পৌঁছায়। হৃদিদের গন্তব্য সোজা তার মামার বাড়ি, কারণ কাল বিকালে তানিশার গায়ে হলুদ। এত দূর থেকে নিজেদের বাড়ি গিয়ে আবার মামার বাড়ি আসা সম্ভব নয়। তাছাড়া সবাই এখন এখানে আগে থেকে চলে এসেছে। হৃদির মামার বাড়িটা বিশাল বড় বাড়ি, একই বাড়িতে অনেকগুলো ঘর, তার উপর বিয়ে বাড়ি। আত্মীয় স্বজনরা সব গমগম করছে। লাইটিংয়ের আলোক সজ্জায় সব মিলিয়ে পুরো বাড়িটা যেন উৎসবের মেলায় পরিণত হয়েছে। হৃদির নানা নাই, শুধু নানু আছে, আর তার মামা একজনই, আর মা খালারা 2জন। হৃদির মা সবার ছোট। হৃদিরা বাসায় ঢুকতে একরকম শোরগোল পড়ে গেছে। তানিশা ছুটে আসে, তার মুখে অভিমান ঝরে পড়ছে। অভিমানী কণ্ঠে ঈশানী আর হৃদিকে বলল, আমি কতবার বলছি আমার বিয়েতে তোরা আসবি 1 মাস আগে, অথচ তোরা এলি সময়ের একদম কাটায় কাটায়। এখন কি শুধু আমাকে বিদায় দিতে আসলি? ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দিয়ে হৃদি মুচকি হেসে বলল, তানিশা আপু, তুমি যদি বিদায় না হও তাহলে তো আমরা জায়গা পাবো না, তাই দেরি করে আসলাম, তোমার রুমটা দখল করতে পারবো। তানিশা কথাটা শুনে গাল ফুলিয়ে নিল। এমন সময় হৃদির মা আর খালামুনি মামিরা এসে ড্রয়িং রুমে ভিড় করলো। সবাই একে একে কথা বলছে। এদিকে মাহি দৌড়ে গিয়ে হৃদির নানুর কোলে বসে পড়ল। নানু তাকে পরম স্নেহে আদর করছে, আর এটা দেখে হৃদির ভেতরটা হালকা হিংসায় ভরে গেল। সে ঝট করে মাহিকে টেনে নামিয়ে নিজের নানুর গলা জড়িয়ে ধরে মাহিকে উদ্দেশ্য করে বলল, যা সর এখান থেকে, এটা আমার নানু, তুই তোর নানুর কোলে যা। উড়ে এসে জুড়ে বসেছিস আমার নানুর কোলে। মাহি কোমরে হাত রেখে রাগী গলায় বলে উঠল, আমি মোটেও উড়ে আসিনি, আমি নদীতে ভেসে ভেসে এসেছি। মাহির এই শিশুসুলভ কথায় উপস্থিত সবাই হেসে উঠল। ঘর জুড়ে খিলখিল শব্দ ছড়িয়ে পড়ল। তখনই হৃদির খালামুনি হৃদির দিকে তাকিয়ে বললেন, কি রে হৃদি, তুই এত শুকিয়ে যাচ্ছিস কেন দিন দিন? ঈশানী পাশ থেকে মুখ বাঁকিয়ে কটাক্ষ করে বলে উঠল, ও মোটা কবে ছিল? সারা জীবনই তো আগাগোড়া এমন শুটকি। এবার হৃদির মা সেদিকে তাকিয়ে শুরু করে তার সেই চিরচেনা বাণী। কপাল চাপড়ানো ভঙ্গিতে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে হৃদির নামে অভিযোগ করতে শুরু করেন, কি বলবো আর আপা, লবণের 1 বাটি ভাত খায়, মাঝে মাঝে তাও খায় না, আর মাছ তো ছুঁয়েও দেখবে না। মাংস হলে কয়টা খাবে, আর শুধু চিনে ডিম আর আলু, কি যে যন্ত্রণা ওড়ে নিয়া।
হৃদি বুঝতে পারে এখন তার মা তার নামে বদনাম গাইতে শুরু করেছে, মানে থামাথামি নাই। তাই সে এটা এড়াতে হৃদি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। উপরে এসে তোহার রুমে ঢুকলো। তার মামার 3 সন্তান, সবার বড় তানিশা, এরপর তানভীর আর সবার ছোট তোহা। তোহার রুমে সব বোনেরা মেহেদি লাগাতে ব্যস্ত। হঠাৎ হৃদিকে দেখে তার ছোট বোন রাইসা লাফিয়ে ওঠে। রাইসা এবার ক্লাস 9-এ পড়ে, বয়স তার 14। তার সমবয়সী আরও 2জন খালাতো বোন আছে, একজনের নাম হাসনা, আরেকজনের নাম ইতি। সবাই একরকম হই হুল্লোড় করে উঠে হৃদিকে দেখে। রাইসা এসে বোনকে জড়িয়ে ধরে বলে উঠল, আপু তুমি চলে আসছো? না, আমি এখনো লন্ডনে আছি। তার কথায় সবাই হু হু করে হেসে ফেলল। তোহা আর হৃদি সমবয়সী বলে তাদের বন্ধুত্ব দারুণ। হৃদি এসে তোহার পাশে বসলো। ঠিক তখনই ঘরে ঢুকলো তানভীর। এসে হৃদির মাথায় একটা গাঁট্টি মেরে বলে, কিরে শুটকি, কখন আসলে? হৃদি কটমট করে তাকালো তানভীরের দিকে। তানভীর আবার হৃদির থেকে 4 বছরের বড়। শৈশব থেকে তানভীরের সবচেয়ে প্রিয় কাজই হলো হৃদিকে জ্বালানো। আর তাই হৃদি তানভীরকে 2 চোখে দেখতে পারে না। তানভীরের দিকে তাকিয়ে তোহা বিরক্ত হয়ে বলল, ভাইয়া তোর এখানে কি? কি মানে? তোরা এখানে কি করছিস? তুই কানা মেহেদি লাগাচ্ছি দেখছিস না? তো আমিও লাগাবো। এই বলেই ধপাস করে বসে পড়ল বোনদের ভিড়ের মাঝে। হৃদি রেগে গজরাতে লাগলো, তুই কি মেয়ে মানুষ মেহেদি পড়বি? মেয়েদের মাঝে কি? হ্যাঁ, বাইরে যা। যাবো না। কি করবি? হৃদি এবার তোহার দিকে এক ঝলক তাকালো, এরপর বাকিদের দিকে তাকিয়ে একটা হাসি দিল। সেই হাসিতে সবাই বুঝে গেল হৃদির প্ল্যান। রাইসা গিয়ে দৌড়ে দরজাটা বন্ধ করে দিল। অতঃপর সব বোনেরা মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ল তানভীরের উপর। প্রায় আধা ঘন্টা সময় নিয়ে সব বোনেরা মিলে তানভীরকে দিল মেয়ে সাজিয়ে। বেচারা তানভীর তো নড়তেও পারল না। এতগুলো বোনের মাঝখান থেকে নিজেকে ছাড়ানো মুশকিল। শাড়ি চুড়ি পরিয়ে তাকে সাজিয়ে মেয়ে বানিয়ে রুম থেকে বের করে দিল। হৃদি তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, খুব শখ না তোর? এখন দেখ মেয়ে সেজে কেমন লাগছে তোকে। ঠিক তখনই সামনে এসে পড়ল হৃদির ভাই ইব্রাহিম আর কাজিন ফাহিম। দুজনেই তানভীরকে দেখে চোখ বড় বড় করে তাকিয়েছে। ইব্রাহিম অবাক হয়ে গম্ভীর ভঙ্গিতে জিজ্ঞাসা করল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। হৃদি হেসে বলে উঠল, এটা আপনাদের ভাই ওরফে বোন তানভীরা। ইব্রাহিম আর ফাহিম দুজনেই চোখ বড় করে তাকায় তানভীরের দিকে। তাকে চেনার উপায় নেই, শুধু চুলগুলো ছোট বলে বোঝা যাচ্ছে। তানভীরকে এই অবস্থা দেখে ফাহিম আর ইব্রাহিম হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো। আর তানভীরের যেন এতে কিছুই যায় আসে না। নির্লিপ্ত ভঙ্গিতে একটা ভেঙচি মেরে কোমর দুলিয়ে মেয়েদের মতো হেঁটে চলে গেল। আর এটা দেখে তো সবাই হাসতে হাসতে পেট ফেটে যাবে এমন অবস্থা। মুহূর্তেই পুরো বাড়িটা হাসির রোল পড়ে তানভীরের এমন কাণ্ডে। চট্টগ্রামের বিশাল সমাবেশ শেষ করে পরের দিন আহাদ রাজা এসে পৌঁছালো সিলেটে। শহরের গাঢ় সবুজ পাহাড়, নদী, চা বাগানের সৌন্দর্য হয়তো অন্য সবার মনে প্রশান্তি আনে, কিন্তু আহাদের কাছে এগুলো কেবল সাময়িক বিরতি। আগামীকালই আবার জাফলংয়ের দিকে আরেকটা বড় সমাবেশ। কেন্দ্রীয় নেতারা থাকবেন, স্থানীয় ছাত্রদলকে সংগঠিত করতে হবে, আবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলার প্রস্তুতিও নিতে হবে। গত 2 দিন ধরে একের পর এক সভা, বৈঠক, সমাবেশ, সবকিছু মিলিয়ে আহাদ রাজার শারীরিক ও মানসিক চাপে সীমা ছাড়িয়ে গেছে। ক্লান্ত শরীরটা কিছুটা সময় চায়, একটু নিঃশ্বাস চায়। অথচ রাজনীতির অস্থির জগতে তার সেই বিলাসিতা নেই। গাড়ির পাশে এসে দাঁড়ালো আহাদ রাজা। ঠান্ডা ধাতবে শরীর ঠেকিয়ে দূরের দিকে তাকালো। এক গাছের ডালে বসে আছে একজোড়া পাখি। একে অপরের কাছাকাছি গা ঘেঁষে বসে আছে তারা। কত সুখ তাদের মনে। ইচ্ছে করলেই ডানা মেলে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে পারে। হিংসে হলো আহাদের। সে তো বন্দি, শেকল নেই, তবুও যেন এক অদৃশ্য শেকলে বাঁধা। এমন উল্টাপাল্টা ভাবনায় ডুবে থাকা অবস্থায় হঠাৎ তার বুকের ভেতর অন্যরকম দোলা খেলো। হঠাৎ করে মনে পড়ল নিজের প্রেয়সীর কথা। ব্যস্ততার ফাঁকে একটু কথা বললে হয়তো সব ক্লান্তি ঝরে যাবে। সে পকেট থেকে ফোন বের করে হৃদির নাম্বারে কল দিল, কিন্তু রিসিভ করলো না হৃদি। আহাদের ভ্রু কুঁচকে যায়। সে আরও একবার কল করে, কিন্তু এবারও রিসিভ হলো না। সামান্য এতটুকুতে আহাদের মাথায় রাগ চড়ে যায়। এই আল্লাহর বান্দিরে সে কতবার বলেছে যে 2বারের বেশি যেন কল দেয়া না লাগে, কিন্তু আবারও সে একই ভুল করলো তার প্রেয়সী। এখন যদি সামনে থাকতো তাহলে নিশ্চিত আস্ত চিবিয়ে খেত। দাঁতে দাঁত চেপে ফোনের দিকে তাকিয়ে ফোঁস করে উঠল, পশ্চাৎপরি, সাহস বেড়ে গেছে না? আমি যে তোকে কি করব জানো, তোর কোনো আইডিয়াই নেই। শুধু সেই কাঙ্ক্ষিত দিনটা আসার অপেক্ষায় আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একটু থেমে আবারও দাঁত কড়মড় করে বিড়বিড় করে বলল, তখন দেখবি এবং হাড়ে হাড়ে টের পাবি আহাদ রাজার সাজা কত প্রকার আর কি কি। চোখ বন্ধ করলো কিছুক্ষণ। হৃদির এই অবহেলা যেন বুকের ভেতর কাটার মতো বিঁধে আছে তার। নিজেকে শান্ত করার চেষ্টা করছে। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, চাইলেও এখন কিছু করতে পারছে না। ঠিক তখনই পায়ের শব্দে চমকে তাকালো। শাহিন হন্তদন্ত পায়ে এগিয়ে আসে, মুখে উৎকণ্ঠা স্পষ্ট। আহাদ ভ্রু কুঁচকে তাকালো। শাহিন কিছুক্ষণ চুপ থেকে আহাদের মনোভাব বোঝার চেষ্টা করলো, অতঃপর একটু দ্বিধা নিয়ে সাবধানে বলল, ভাই
কি বল? একরকম ঝাঁঝিয়ে উঠে আহাদ, যেন রাগের আগুন ঝরে পড়ছে। তার সমস্ত রাগ শাহিনের উপর ঝাড়বে এখন। শাহিন বুঝতে পারছে সেটা আহাদ কোনো কারণে রেগে আছে, তবুও তার কথা বলা জরুরি, তাই সে একটু নিচু গলায় আবারও বলল, ভাই খলিল মাতব্বর এখানেও আমাদের পিছনে লোক লাগিয়েছে। নাদিম খবর দিল ঢাকার ছাত্র সংগঠনের মধ্যে ঝামেলা পাকিয়েছে। এখন এদিকেও কিছু একটা করার প্ল্যান করছে। শালার মাতব্বর একটু বেশি উঠছে দেখছি। সময় এসেছে ওর ডানা কেটে দেওয়ার। আমার কোনো বান্দার গায়ে যদি হাত পড়ে না, আমি ওর বংশ ধ্বংস করে নির্বংশ করে ফেলবো। শাহিন ঠোঁট কামড়ে কিছু ভাবলো, অতঃপর সতর্ক স্বরে প্রশ্ন করল, তাহলে এখন কি করব ভাই? আহাদের চোখ জ্বলন্ত অঙ্গারের মতো। সে তীক্ষ্ণ দৃষ্টিতে শাহিনের দিকে তাকিয়ে গর্জে উঠল, কি করবি সেটা কি এখন আমায় বলে দিতে হবে? শাহিন ভয়ে ভয়ে মাথা নুইয়ে বলল, হ্যাঁ ভাই। শাহিন? জি ভাই। ঠিক। থাপড়াইয়া তোর চেহারার নকশা পাল্টাইয়া দিব। এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। কই! আহাদের রাগে বা চরম পর্যায়ে পৌঁছে যায়, ক্রোধে যেন শরীর ফেটে যাচ্ছে তার। শাহিন আর দেরি না করে চলে যেতে উদ্যত হয়। ঘুরে দাঁড়িয়ে কয়েক কদম এগোতেই আহাদের গর্জন আবারও শোনালো। আমি বলেছি বলেই তুই চলে যাবি? শাহিন আবার থমকে দাঁড়িয়ে যায়, ধীরে শরীরটা ঘুরিয়ে নেয় আহাদের দিকে। আতঙ্কে বুক কাঁপছে তার। কি এক মহা ঝামেলা! থাকলেও বিপদ, চলে গেলেও বিপদ। শাহিন আবার 2 কদম এগিয়ে আসতে আহাদ হাতের ইশারায় তাকে থামিয়ে দেয়। এরপর আঙ্গুল নেড়ে ঠান্ডা কিন্তু হিংস্র কণ্ঠে বলল, 2 ঘন্টা আমার চোখের সামনে আসবি না, না হলে তোরে মেরে তক্তা বানিয়ে ফেলবো। যা এখন, কুইক! শাহিন তবুও থম মেরে বোকার মতো দাঁড়িয়ে থাকে। যাবে নাকি থাকবে বুঝতে পারছে না, একরকম দ্বিধায় পড়ে। আহাদের গর্জনে আবার কাঁপলো চারিপাশ। কি হলো? যেতে বলেছি তো তোকে। শাহিন এবার ধরফর করে দৌড়ে চলে গেল। আহাদ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। বুকের ভেতর তীব্র ক্রোধের ঢেউ। বাম হাত দিয়ে নাকটা ঘষে নিয়ে যেন নিজেকে সামলাতে চাইল, কিন্তু ফোনের স্ক্রিনে আবার হৃদির নাম ভেসে উঠতেই তার রাগ নতুন করে জ্বলে উঠল। সজোরে একটা লাথি মারল গাড়ির গায়ে। ধাতব শব্দে চারিপাশে প্রতিধ্বনিত হলো। বুকের ভেতর জমে থাকা আগুনটা যেন কিছুটা কমলো, কিন্তু পুরোপুরি নয়। এদিকে সন্ধ্যার পর তানিশার গায়ের হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। উঠোন জুড়ে রঙিন আলো, ফুলের সাজ ও হুল্লোড়ে ভরে আছে চারিপাশ। সবাই এক রকমের পোশাকে, মেয়েরা হলুদ আর সবুজ রঙের শাড়ি, ছেলেরা একই রঙের পাঞ্জাবি পরে, যেন একেবারে মিলেমিশে গেছে উৎসবের আবহে। অথচ এই ভিড়ের মাঝে একেবারে আলাদা দেখাচ্ছিল হৃদিকে হাতে পায়ে ধরেও কেউ শাড়ি পরাতে পারল না। হৃদি যেন প্রতিজ্ঞা করেছে সে শাড়ি পরবে না তো পরবেই না। সবার মাঝখানে তাকে কেমন খাপছাড়া লাগছিল। বটল গ্রিন রঙের গাউন পরে বসে আছে এক কোণের চেয়ারে। ঠিক তখনই তোহা এসে আরেকটা চেয়ার টেনে বসলো তার পাশে। একটু মন খারাপ করার ভঙ্গিতে হৃদির দিকে এক ঝলক তাকিয়ে বলল, তুই শাড়ি পরলে কি এমন হতো? আমরা সবাই কত প্ল্যান করছি শাড়ি পরে একসাথে ছবি তুলবো। শাড়ি না পরলে বুঝি ছবি তোলা যাবে না? তাহলে ঠিক আছে, তুললাম না। আমারও শখ নাই ছবি তোলার। হালকা বিরক্ত হয়ে মাথা নাড়ল। আরে আমি সেটা বলছি। তাহলে এত কথা বলিস কেন? তোহা হা করে কিছুক্ষণ তাকিয়ে রইল হৃদির দিকে, অতঃপর হালকা হতাশার ভঙ্গিতে বলল, আজব, তোরে দেখে কিছুই বলা যায় না, সারাক্ষণ নাকের ডগায় রাগ নিয়ে বসে থাকিস। হৃদি আর উত্তর দিল না, শুধু ঠোঁট চেপে চোখ কুচকে তাকিয়ে রইল তোহার দিকে। ঠিক তখনই পেছন থেকে হঠাৎ কেউ তার চুল ধরে টান মেরে দিল। চুলে টান খাওয়ার সাথে সাথে হৃদির হালকা চিৎকার করে আর্তনাদ করে উঠল। আহ! ঝট করে ঘুরে তাকিয়ে দেখে তানভীর দাঁড়িয়েছে। 32 পাটি দাঁত বের করে দুষ্টু হাসছে। হৃদি রাগে ফেটে পড়ল। চেয়ার থেকে ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেল। দাঁত কিরমির করে চেঁচিয়ে উঠল, তোর শিক্ষা হয়নি না? আবার আসছিস আমার মায়ের খাওয়ার জন্য? তানভীর একচোট হেসে বাঁকা গলায় বলল, কথায় আছে না, শিক্ষার কোনো বয়স নাই, তাই আবার চেষ্টা করলাম। ও ও তাহলে তোকে আবারও শিক্ষা দিতে হবে মনে হচ্ছে। তোহা! তানভীর এতে হেলদোল নেই। সে বিন্দুমাত্র ভয় পেল না, বরং দুষ্টু চোখে তাকিয়ে আরও কাছে এলো হৃদির। হৃদি ভালো করে বুঝতে পারলো কিছু একটা করবে এই বদমাইশটা, তাই সে মাথা নাড়িয়ে ঘুরে চলে যেতে নিলেই তানভীর হঠাৎ পেছন থেকে এক টান দেয়। হৃদি ভারসাম্য রাখতে না পেরে ধপ করে মাটিতে পড়ে যায়। তানভীর একটু ঝুঁকে হৃদির সামনে বসে এক হাত পিছন থেকে এনে হৃদির পুরো মুখে হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দেয়। এরপর তানভীর হেসে হেসে বলল, কাল আমাকে মেয়ে বানিয়েছিস না, আজ তোকে ভূত বানালাম। অবশ্য তুই তো আগে থেকেই ভূতের লিডার, তুই আসলেই এই পাড়ায় আর ভূত পাওয়া যায় না। কটমট করে তাকালো তানভীরের দিকে। গলা ভেঙে চিৎকার করতে যাবে ঠিক তখনই ইব্রাহিমকে দেখতে পায়। ইব্রাহিমকে দেখে একরকম হাউমাউ করে ডাক দিল হৃদি। ভাইয়া! ইব্রাহিম ঘুরে সেদিকে তাকাতেই তানভীর উঠে সেখান থেকে ভো দৌড় দিয়ে পালিয়ে যায়। তোহা হৃদিকে টেনে তোলে। ইব্রাহিম এগিয়ে এসে দৃশ্য দেখে হতবাক হয়ে গেল।
ভ্রু তুলে অবাক হয়ে জিজ্ঞাসা করলো। এ কি রে, এ কি অবস্থা তোর? রিদি কেঁদে ফেলার ভঙ্গিতে হাত কচলাতে কচলাতে বলল, ভাইয়া তানভীরকে কিছু বলেন, ও বেশি বেশি করতেছে এবার। আমি কিন্তু চলে যাব এমন করলে। ইব্রাহিম শান্ত গলায় তার মাথায় হাত রেখে বলল, আচ্ছা আচ্ছা, শান্ত হ। তুই ঘরে যা, আমি দেখি ওই বান্দরটা কই পালালো। রিদি গটগট করে চলে গেল ভিতরে। মুগ্ধ একটু শান্ত হতে চাইল, কিন্তু ঘরের ভেতর কোনো রুমেই ফাঁকা পেল না। সব জায়গায় মানুষে ভরা। শেষমেশ বিরক্ত হয়ে ছাদে চলে গেল। ছাদের এক কোনায় ছোট্ট একটা সোফা পাখা ছিল। গিয়ে সেখানে ধপ করে বসে পড়ল। পা তুলে আরাম করে বসে মাথা এলিয়ে দিল আকাশের দিকে। উপরে কয়েকটা তারা জলজল করছে, ঠান্ডা বাতাস বয়ে আসছে। তখনই হঠাৎ মনে পড়ল আহাদের কথা। বুকের ভেতরটা কেমন যেন নড়ে উঠল। মনে মনে ভাবলো, সে তো আসার আগে আহাদের সাথে দেখা করেনি, একটু কথাও বলেনি। আর আহাদ, সেও তো আর কল করেনি। আর তাছাড়া কেনই বা কল করবে, তারও তো একটা কারণ থাকা চাই। এই বলে মন খারাপ করে পাশে রাখা ফোনটা হাতে নিল। স্ক্রিন জ্বলে উঠতে চোখ কপালে উঠে গেল রিদির। আহাদ তাকে দুবার ফোন করেছিল। কখন করলো আমি টেরই পেলাম না। এখন কি করব? আমি কি কল ব্যাক করব? নিজের সাথে নিজেই বিড়বিড় করে উঠল রিদি। একটু ভেবে আবারও মাথা ঝাঁকালো।